শিক্ষার্থী তোমাদেরকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি উপস্থিত হয়েছি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। পাঠ পরিস্থিতি, আজকে আমি আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি, যার কোড হচ্ছে 66711। পর্ব প্রথম, টেকনোলজি ইলেকট্রিক্যাল, অধ্যায় 2, যার নাম হচ্ছে পরিবাহী ও অপরিবাহী পদার্থ। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী কী তা বলতে পারবে। 2. পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য করতে পারবে। 3. রেজিস্ট্যান্স যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা বর্ণনা করতে পারবে। 4. রোধের সূত্র প্রতিপাদন করতে পারবে। 5. আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক রোধের একক সম্পর্কে জানতে পারবে। 6. ইউনিট কনভারসেশন জানতে পারবে। এবং সর্বশেষ 7. রোধের সূত্র সম্পর্কিত সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী, শুরুতেই পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। তো পরিবাহী বা কন্ডাক্টর, আমরা অনেকেই জানি পরিবাহী বলতে কি বোঝায় বা পরিবাহীর সংজ্ঞা কি বা পরিবাহী কি। চলো দেখা যাক। যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে। উদাহরণ হিসাবে যেমন তামা, অ্যালুমিনিয়াম, পারদ, সোনা ইত্যাদি। শিক্ষার্থী, আমি একটা চিত্র তুলে ধরেছি। এখানে যে চিত্রের মধ্যে পদার্থগুলো দেখতেছো, সবগুলো পদার্থই পরিবাহী পদার্থের উদাহরণ। অপরিবাহী বা ইনসুলেটর, যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না তাকে অপরিবাহী বলে। যেমন কাঁচ, কাঠ, রাবার, কাগজ, চীনামাটি ইত্যাদি। তোমরা একটা চিত্র দেখতেছো, সবগুলো হচ্ছে অপরিবাহী পদার্থের উদাহরণ। এই চিত্রের মধ্যে দেখো গ্লাস, প্লাস্টিক, সিরামিক, উড, উল, এগুলো সবই হচ্ছে অপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, যে সকল পদার্থ পরিবাহী ও অপরিবাহী এই দু ধরনের পদার্থের মাঝামাঝি গুণসম্পন্ন, অর্থাৎ যাদের কারেন্ট প্রবাহে বাধা দেওয়ার ক্ষমতা পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সেগুলোকে অর্ধপরিবাহী বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন, কাঠ, কার্বন ইত্যাদি। তো শিক্ষার্থী, খুব সহজ টপিক, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। এক কথা আছে, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে পরিবাহী, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না অপরিবাহী, যার মধ্যে দিয়ে কিছু প্রবাহিত হয় এটা হচ্ছে অর্ধপরিবাহী। পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো। খেয়াল করো তোমরা, বাম দিকে হচ্ছে পরিবাহী, মাঝে অপরিবাহী এবং ডান দিকে অর্ধপরিবাহী। তো পার্থক্যটা হচ্ছে না, 1 নম্বরে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ পরিবাহীর মধ্যে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়। অপরিবাহীর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আংশিক প্রবাহিত হতে পারে। 2. রোদের পরিমাণ খুব কম, অর্থাৎ পরিবাহী পদার্থের মধ্যে রোদের পরিমাণটা খুবই কম, অপরিবাহী পদার্থের মধ্যে রোদের পরিমাণ খুবই বেশি, এই জন্য কারেন্ট প্রবাহিত হতে পারে না। আর অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে রোদের পরিমাণ মাঝামাঝি, এই জন্য কিছু প্রবাহিত হয়। 3. পরিবাহিতা খুব বেশি, এই যে রোধ কম অর্থাৎ রেজিস্ট্যান্স বাধা কম, এই জন্য পরিবাহিতা খুব বেশি। আর অপরিবাহী পদার্থ পরিবাহিতা খুবই কম, এটা না বললেই চলে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা মাঝামাঝি। 4. ভ্যালেন্স ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে 4টার কম থাকবে, আর অপরিবাহী পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টার বেশি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 4টি।
আবারও বলছি, এটা গুরুত্বপূর্ণ টার্ম। পরিবাহী পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 4টার কম, অপরিবাহী ক্ষেত্রে 4টার বেশি, আর অর্ধপরিবাহীর বেলায় 4টি। 5, প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহী পদার্থে। অপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না। অর্ধপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রনের পরিমাণ সামান্য। এই হলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য। ভেরি সিম্পল। এবার রেজিস্ট্যান্স যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা আলোচনা করব। অর্থাৎ শিক্ষার্থী, আমি একটু বলি রেজিস্ট্যান্সটা কি। রেজিস্ট্যান্স হচ্ছে প্রত্যেকটা পদার্থের মধ্যে একটা ধর্ম থাকে বাধা প্রদান করার জন্য, ইলেকট্রনকে প্রবাহ করার বেলায়। তো এই রেজিস্ট্যান্সের আলোচনা এর আগে হয়েছে, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এক হচ্ছে ওহম। তো এই রেজিস্ট্যান্স কিছু মেটালের ক্ষেত্রে কিছু বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, যাকে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই পরিবাহীর দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি হলে রেজিস্ট্যান্সের মান হ্রাস বা বৃদ্ধি ঘটবে। শিক্ষার্থী, বিষয়টা একটু খেয়াল করো। নিচে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে দুইটা ধাতব দণ্ড দেখানো হয়েছে। একটা ধাতব দণ্ড 2 ফিটের, আর একটা নিচে দেওয়া আছে ছোট করে, এটার মান হচ্ছে 1 ফিট। এটা ফিট হবে। নিচে ধাতব দণ্ডটা 1 ফিটের, উপর ধাতব দণ্ডটা 2 ফিটের। একই ব্যাসার্ধ, একই প্রস্থচ্ছেদ, কিন্তু দৈর্ঘ্য বেশি কম। তো শিক্ষার্থী দেখো, 2 ফিটের বেলায় খেয়াল করো, এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহমস, আর 1 ফিটের বেলায় রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 1 ওহমস, 1 ওহম। দেখো 1 ওহম কম কেন, এখানে 1 ফিট দৈর্ঘ্য। আর 2 ওহম বেশি কেন, এটা দৈর্ঘ্য বেশি, এটা 2 ফিটের। এখন খেয়াল করো, কারেন্ট কি পরিমাণ প্রবাহিত হচ্ছে, 0.5 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে 2 ফিটের বেলায়। আর 1 ফিট মেটালটার বেলায় 1 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থী, তোমরা চিত্রের মধ্যেই ডিফারেন্টটা খেয়াল করো। দৈর্ঘ্য যখন বেশি তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে কম, রেজিস্ট্যান্স বেশি। দৈর্ঘ্য যখন কম তখন রেজিস্ট্যান্স কম, কারেন্ট প্রবাহিত হচ্ছে বেশি। সুতরাং পরিবাহীর দৈর্ঘ্যের উপর আমাদের এই রেজিস্ট্যান্সটা নির্ভর করে। যদি দৈর্ঘ্য বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে, যদি দৈর্ঘ্য কম হয় রেজিস্ট্যান্স কম হবে। এবারে 2 নম্বর, পরিবাহীর প্রস্থচ্ছেদ অথবা ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স হ্রাস পায়। প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায় পদার্থের, তাহলে রেজিস্ট্যান্সের মান বেড়ে যাবে। আর প্রস্থচ্ছেদ যদি দুঃখিত, প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে। অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্সের মান কম হবে, এবং প্রস্থচ্ছেদ যদি কমে যায় রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী, এটা বিস্তারিত বোঝানোর জন্য একটা চিত্র আমি তুলে ধরেছি। খেয়াল করো, উপরের চিত্রটা দেখো প্রস্থচ্ছেদ কম, আর নিচের চিত্রটার প্রস্থচ্ছেদ একটু বেশি। অর্থাৎ এটার যে আয়তন ক্ষেত্রফল হবে উপরেরটার থেকে অনেক বেশি হবে নিচেরটার। তো শিক্ষার্থী, উপরেরটাতে প্রস্থচ্ছেদ কম হবে, এই জন্য এর রেজিস্ট্যান্সের মান একটু বেশি। খেয়াল করো, আমরা জানি পরিবেশের মধ্যে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, তো ইলেকট্রন প্রবাহের রাস্তা যদি বেশি থাকে তাহলে বাধা কম পায়, আর ইলেকট্রন প্রবাহের রাস্তা যদি কম থাকে তাহলে বাধা বেশি পায়। এটা নিয়ে আরও বিস্তারিত আছে, তো তোমরা এখানেই যতটুকু বোঝানো যায় বোঝানোর চেষ্টা করো। আমি আবারও বলতেছি, পরিবাহীর প্রস্থচ্ছেদ একটা গুরুত্বপূর্ণ টার্ম, রেজিস্ট্যান্স নির্ভর করে এর উপর। প্রস্থচ্ছেদ যদি কম হয় তাহলে রেজিস্ট্যান্সের মান বেশি হয়, প্রস্থচ্ছেদ যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্সের মান কম হয়। এই চিত্র দুটো আমি তুলে ধরেছি। 1 নম্বর যে চিত্র দেখতেছো উপরের, এই উপরের চিত্রটার প্রস্থচ্ছেদ কম, সুতরাং রেজিস্ট্যান্সের মান বেশি। আর 2 নম্বর চিত্রটার প্রস্থচ্ছেদ বেশি, এই জন্য রেজিস্ট্যান্সের মান কম। দেখো, ইলেকট্রন যে ফ্লো হবে অর্থাৎ বিদ্যুৎ যে প্রবাহিত হবে রাস্তা অনেক বেশি, মানে প্রবাহিত হওয়ার রাস্তা বেশি বড়, এই জন্য বাধা কম। আর প্রবাহিত হওয়ার রাস্তা খুবই কম, এই জন্য বাধা বেশি। আশা করি 2 নম্বর পয়েন্টটিও বুঝতে পেরেছো। যদিও তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে তোমরা আমাকে কোশ্চেন করবে, আমি লেকচার শেষে তোমাদের কমেন্ট পড়ে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে 3 নম্বরে, পরিবাহীর উপাদান, অর্থাৎ কোন পদার্থের তৈরি ওই মেটালটা সেটার উপরও রেজিস্ট্যান্স নির্ভর করে। 4 হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি পায়, এবং এবং তাপমাত্রা হ্রাস পেলে রেজিস্ট্যান্সের মানও হ্রাস পায়। আশা করি তোমরা রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বুঝতে পেরেছো।
এবার রোধের সূত্র প্রতিপাদন অথবা প্রমাণ করা যে আর ইজ ইকুয়াল রো এল ডিভাইডেড এ, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা রোধের সূত্র বলা হয়। তো এই রোধের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাথও আছে, আমি আলোচনা করব, সূত্রটা কিভাবে আসে তাও আলোচনা করব। আচ্ছা দেখা যাক, পরিবাহীর রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তোমরা ইতিমধ্যে জানো। দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এবং উপাদান, প্রস্থচ্ছেদ হলো এ, এবং উপাদান মানের মধ্যে বিদ্যমান সম্পর্কগুলো কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোই রোধের সূত্র নামে অভিহিত। শিক্ষার্থী, পরিবাহী পদার্থের মধ্যে যে রোধ থাকে, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ যে, এই উপাদানগুলো একটা নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোই হচ্ছে রোধের সূত্র, যেটাকে প্রকাশ করার সংক্ষেপে আর ইজ ইকুয়াল রো এল ডিভাইডেড এ। তো দেখা যাক সূত্রগুলো কি কি। প্রথম সূত্র হচ্ছে তাপমাত্রা, প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল, যেখানে সমীকরণ হচ্ছে 1। শিক্ষার্থী আমি আবারও বলছি, তাপমাত্রা, প্রস্থচ্ছেদ ও উপাদান যদি স্থির থাকে সেক্ষেত্রে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ রোধ হচ্ছে আর, দৈর্ঘ্য হচ্ছে এল, অর্থাৎ আর সমানুপাতিক এল। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর কন্ডিশন। এরপর 2, তাপমাত্রা, দৈর্ঘ্য উপাদান স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পরিবাহীর যে রোধ এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, তাহলে আর সমানুপাতিক 1 ডিভাইডেড এ, যেহেতু ব্যস্তানুপাতিক, এটা সমীকরণ নম্বর 2। শিক্ষার্থী আমি আবারও বলছি 2 নম্বর টার্মটা, তাপমাত্রা, দৈর্ঘ্য ও উপাদান স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, যেহেতু রোধ ব্যস্তানুপাতিক তাহলে আর, আর স্থির কি আছে, দৈর্ঘ্য এল স্থির আছে, এল এখানে আসতেছে না, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, যেহেতু প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক লিখতে হবে, এটাকে লেখা হয় 1 ডিভাইডেড এ, সরি 1 ডিভাইডেড এ, হ্যাঁ, সমীকরণ নম্বর 2। এবার 3 নম্বরে, তাপমাত্রা, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধের উপাদানের বিশুদ্ধতা, কাঠিন্য এবং ঘনত্বের উপর নির্ভর করে। এই হলো রোধের সূত্র। তাহলে এখন খেয়াল করো, 1 এবং 2 নং সমীকরণ থেকে আমাদের কি দাঁড়ায়। 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা 2 নং সমীকরণ থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ হবে। দেখো এখানে হলো আর সমানুপাতিক এল, নিচে হচ্ছে 2 নম্বর হচ্ছে আর সমানুপাতিক 1 ডিভাইডেড এ, দুইটার কম্বাইন্ড হচ্ছে আর সমানুপাতিক এল ডিভাইডেড এ, অথবা আর সমান রো এল ডিভাইডেড এ। সেক্ষেত্রে খেয়াল করো, এখানে সমানুপাতিক তুলে দিলে একটা সমান চিহ্ন লেখা যায় এবং সাথে সাথে একটা ধ্রুবক লিখতে হয়। তো ধ্রুবকটা আমি লিখেছি রো, এই দেখো খেয়াল করো, এটার নাম হচ্ছে রো। যেহেতু আমাদের সূত্রে এই যে রো ইউজ করা হয়েছে, রোধের সূত্রে, এই জন্য আমি ধ্রুবকটা লিখেছি রো। এই রো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো শিক্ষার্থী, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আর ইজ ইকুয়াল রো এল ডিভাইডেড এ, এটাই হচ্ছে রোধের সূত্র। তো রোধের যে সূত্রটা আমরা পাইলাম 1 নম্বরে, আর ইজ ইকুয়াল রো এল ডিভাইডেড এ, এই একটা সূত্র থেকে আমরা 4টা ফর্মে নিয়ে আসতে পারি। যেমন দেখো এখানে 4টা রাশি আছে, আর, রো, এল, এ, এই 4টা এক করে যদি আমরা মান বের করি তো 4 রকমের আমাদের সূত্র দাঁড়ায়। এই জন্য আমি লিখেছি যে রোধের সূত্রসমূহ, এই সূত্রগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। তাহলে দেখা যাক 2 নম্বরে কি, যদি আমরা রো বের করি তাহলে কি দাঁড়ায়, আর এ ডিভাইডেড এল। যদি আমরা এ বের করি 3 নম্বরে, তাহলে কি দাঁড়ায়, এ ইজ ইকুয়াল রো এল ডিভাইডেড আর। যদি এল বের করি অর্থাৎ দৈর্ঘ্য বের করি, তাহলে আমাদের কি দাঁড়ায়, এল ইজ ইকুয়াল আর এ ডিভাইডেড রো। শিক্ষার্থী, এখানে আর হচ্ছে পরিবাহীর রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং রো হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যার মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় একক অনুযায়ী। আমি এটাও আলোচনা করব। তো শিক্ষার্থী, আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে উক্ত পরিবাহীর আপেক্ষিক রোধ বলে।
একে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে, একে রো দ্বারা প্রকাশ করা হয়। এর একক ওহম মিটার বা ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চ বা ইঞ্চি বা ওহম ফিট। তো শিক্ষার্থী, এটা হচ্ছে যে আপেক্ষিক রোধ, যেটা আমরা দোকান থেকে ধ্রুবক হিসেবে ব্যবহার করলাম, সেটাই হচ্ছে আপেক্ষিক রোধ। এবার আপেক্ষিক রোধের একক বা ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক নম্বরে এসআই বা এমকেএস একক। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক বর্গমিটার এবং রোধের একক ওম। এটা আমরা জানি। তাহলে আমাদের সূত্র যেটা বের করলাম, আমরা জানি রো সমান আর এ ডিভাইড বাই এল। তাহলে উপরের সূত্র অনুযায়ী দেখো আপেক্ষিক রোধ, রো সমান কি লেখা আছে, আর এর একক হচ্ছে ওহম, আর এ হলো ক্ষেত্রফল, যার একক হচ্ছে বর্গমিটার, নিচে এল, এল এর একক হচ্ছে মিটার। তো শিক্ষার্থী দেখো উপরে হচ্ছে বর্গমিটার, নিচে মিটার। তাহলে মিটার আর বর্গমিটার যদি তুলে দিই কাটে যায়, তাহলে কি থাকতেছে, ওহম মিটার থাকতেছে। সম্পর্কে সিম্বল দ্বারা প্রকাশ করা হয় এই যে ওহম মিটার। এটাই হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক। তো শিক্ষার্থী, আমি অনেক সময় তোমাদের ভাইভাতে ধরতে পারি আপেক্ষিক রোধের এসআই বা এমকেএস একক কি, তোমাদেরকে বলতে হবে ওহম মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার খ নম্বরে সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার এবং রোধের একক হচ্ছে ওম। তা আমরা সূত্র জানি, রো ইজ ইকুয়াল আর এ ডিভাইড বাই এল। উপরের সূত্র অনুযায়ী আপেক্ষিক রোধ আবার ওই আগের সূত্রটাই। রো সমান কি লেখা আছে, আর এর একক হচ্ছে ওম, আর এখানে যেহেতু সিজিএস এর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার আর দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। তা আগের মতোই তোমরা দেখো উপরে বর্গ সেন্টিমিটার, নিচে সেন্টিমিটার। সেন্টিমিটার বর্গমিটার থেকে কাটাকাটি করলে শুধু সেন্টিমিটার থাকে, তাহলে আমাদের দ্বারা ওহম সেন্টিমিটার, যেটাকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ওহম সেন্টিমিটার। আশা করি তোমরা সিজিএস এককটাও বুঝতে পেরেছো। এবারে গ হচ্ছে এফপিএস একক। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ ফুট এবং রোধের একক ওম। শিক্ষার্থী, যে কোনো এককেই রোধের একক ওম, এটা তোমার মনে রাখবে। তো আমরা জানি যে সূত্রটা রো ইজ ইকুয়াল আর এ ডিভাইড বাই এল। এই সূত্র অনুযায়ী আগের মতোই, তাহলে আর এর একক ওম রাখলাম, এ যেহেতু এপিএস পদ্ধতিতে বর্গফুট রাখলাম, আর এল এর যেহেতু ফুট রাখলাম। তাই শিক্ষার্থী, আগের নিয়ম অনুযায়ী বর্গফুট থেকে ফুট যদি বাদ দেয় তাহলে কি থাকতেছে, শুধু ফুট থাকতেছে। তাহলে আমাদের কি দাঁড়ায়, ওহম ফুট, যেটাকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ওহম ফুট। আশা করি তোমরা আপেক্ষিক রোধের এককগুলো ক্লিয়ার হয়েছ। তো তোমাদের গাণিতিক টার্মের যে রাশিগুলার একক দেওয়া থাকবে, সবগুলো রাশি একই এককে করতে হবে। তার মানে যখন গাণিতিক টার্মে আসবো তখন আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এই কোশ্চেনটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসে। কোশ্চেনটা হচ্ছে তামার পরিবেহের আপেক্ষিক রোধ 1.72 ইন্টু 10⁻8 ওহম মিটার হল, এর অর্থ কি? তো এর অর্থটা কি আমরা এখন কোশ্চেনটা দেখব। তামা পরিবেহের আপেক্ষিক রোধ 1.72 ইন্টু 10⁻8 ওহম মিটার কথাটির অর্থ 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামা পরিবাহী অথবা 1 মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনাকৃতির তামা পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1.72 ইন্টু 10⁻8 ওহম। তা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার একটু আমি আলোচনা করব ইউনিট কনভারসেশন, অর্থাৎ আমরা বড় একক থেকে কিভাবে ছোট এককে যাব, অথবা ছোট একক থেকে কিভাবে বড় একক যাব। যেমন আমি 1 নম্বরে তুলে ধরেছি কিলোমিটার থেকে আমি মিটারে আসব, অর্থাৎ 1 কিলোমিটার থেকে আমি মিটারে যাব। তাহলে 1 কিলোমিটার থেকে মিটারে গেলে আমাদের মান কত আসে, এটা আমরা বের করব। তো শিক্ষার্থী, বড় একক থেকে যখন ছোট এককে যাব, তখন ওই এককের মান দিয়ে যে মানটা হয় মানটা দিয়ে গুণ করব। আর ছোট একক থেকে যখন বড় এককে যাব, তখন ওই মান দিয়ে সম্পর্কের মানটা দিয়ে, যে সম্পর্ক বিটুইন দুই এলিমেন্ট, তাদের মান দিয়ে আমরা ভাগ করব। তো 1 নম্বরে খেয়াল করো, 1 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করতে হলে কত হবে, 1 কিলোমিটার এর ভ্যালু কত, কিলোমিটার জায়গায় এর ভ্যালু হচ্ছে 1, আর কিলোমিটার থেকে মিটারের সম্পর্ক হচ্ছে 1000, আর তার সংখ্যা লেখা যায় 10⁻3। তো এখানে গুণ করলে কত হয় আমাদের, 10⁻3 অর্থাৎ 1000 হয়। সেক্ষেত্রে দেখো কেন গুণ করলাম, এখানে হচ্ছে বড় একক ছোট এককে আসতে সেই জন্য আমি গুণ করলাম। আর একটা দেখো 2 নম্বরে মেগা ওহম থেকে ওহমে আসবো। মেগা ওহম হচ্ছে বড় একক, ওহম হচ্ছে ছোট একক।
মেগা ওহম কত মেগা ওহম? 1 মেগা ওহম। তাহলে 1 মেগা ওহমের জায়গায় যে মানটা 1 রাখলাম, মেগা ওহম থেকে ওহমের যে সম্পর্ক এটা হচ্ছে 10⁶, এই মান দিয়ে মাল্টিপ্লাই করলাম বা গুণ করলাম। তো গুণ করলে কত আসে? 10⁶ আসে। তো 10⁶ ওহম। আশা করি তোমরা 1-2 বুঝতে পেরেছো। এবার সর্বশেষ 3 নম্বর, ছোট একক থেকে বড় এককে আসবো, অর্থাৎ মিটার থেকে কিলোমিটারে আসবো। আমি এখানে ধরেছি 1000 মিটার থেকে কিলোমিটার আসবো, তাহলে মান কত হয়? তো শিক্ষার্থী, ছোট একক থেকে যখন আমরা বড় এককে আসবো তখন ওই সম্পর্ক বা মানটা দিয়ে ভাগ করবো। তাহলে দেখা যাক 1000 মিটার, এই যে 1000 মিটারের মানটা এখানে আমি 1000 রাখলাম, ভাগ করব মিটার থেকে কিলোমিটারের সম্পর্ক। সেক্ষেত্রে আমরা জানি মিটার আর কিলোমিটার সম্পর্ক হচ্ছে 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে সেক্ষেত্রে 1000কে 1000 দিয়ে ভাগ করলে হয় মান 1, তাহলে আমাদের আছে 1 কিলোমিটার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এটা আমাদের মুখস্থ মান, এই জন্য আমি সহজ মানগুলো তুলে ধরেছি। 1000 মিটার সমান 1 কিলোমিটার। আশা করি ইউনিট কনভারসেশন তোমাদের ক্লিয়ার হবে বা হয়েছে। যদি নাও হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আসবো রোধের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো সমস্যা 1 নম্বর, সমস্যাটা একটু পড়ি। 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। সেক্ষেত্রে খেয়াল করো 1 কিলোমিটার দৈর্ঘ্য, এটা এল এর মান, আর 1.29 সেন্টিমিটার ব্যাস, মানে এটা ডির মান। তামার রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.13, আর আপেক্ষিক রোধ মানে রো বের করতে হবে। তা আসল সমাধানে যাওয়া যাক। সমাধান দেওয়া আছে আমাদের এল সমান 1 কিলোমিটার, তাই এটাকে আমরা মিটার করলাম, মিটারটাকে আমরা সেন্টিমিটারে করলাম। কীভাবে করলাম তোমরা নিজেরাই বলবে কমেন্ট করে, আমি আর এটা বললাম না, যেহেতু এর আগে আলোচনা করলাম। এখন ডির মান দেওয়া আছে 1.29 সেন্টিমিটার। তো এটা হচ্ছে, ডিটা হচ্ছে কি? ডায়া, এটা হচ্ছে বাংলায় বলে ব্যাস। আচ্ছা, আর আরে আমাদের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 0.13 ওহম, আর বের করতে হবে আপেক্ষিক রেজিস্ট্যান্স রো ইজ ইকুয়াল হোয়াট। এইগুলো আমাদের কোশ্চেন। তো আমরা জানি যেহেতু পরিবাহী তার, তামার তার, তো তারের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে খেয়াল করো। এ ইজ ইকুয়াল পাই ডি স্কয়ার ভাগিত 4। তো পাই ডি স্কয়ার ডিভাইড বাই 4, পাইয়ের মানকে 4 দ্বারা ভাগ করে আমাদের এটা আসে। আমি একবার করেছি, তোমরা আলাদাভাবে করবে। যার মান আছে 0.785 ইন্টু ডির মান হচ্ছে 1.29, তার উপরে স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে হয় 1.306 বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল এজন্য বর্গ সেন্টিমিটার। এরপর শিক্ষার্থী দেখো, আমরা জানি আর সমান রো এল ডিভাইডেড এ। তো আমরা রো বের করবো, রো সমান হচ্ছে আর এ ডিভাইড বাই এল। সবগুলোর মান বসাই দিলাম, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 1.7 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। যেহেতু আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে করা হয়েছে। সবগুলা রাশি একটু খেয়াল করো শিক্ষার্থী, যে দৈর্ঘ্য এল, এটাকে আমরা সেন্টিমিটার নিয়েছি। এই যে ডায়া যে আমাদের ছিল, এটাও সেন্টিমিটার নিয়েছি। তারপরে ক্ষেত্রফল আমাদের সেন্টিমিটার চলে এসেছে। এই জন্য আমাদের এককও হয়ে গেল, মূল এককটাও হয়ে গেল ওহম সেন্টিমিটার। আশা করি সমস্যা 1 বুঝতে পেরেছো। এবার সমস্যা 2 আমি একটু পড়ি। 10 মিটার দৈর্ঘ্যের একটা তামার তারের আপেক্ষিক রোধ 1.72 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1.25 বর্গ সেন্টিমিটার হলে তারটির রোধ কত, মানে আর চেয়েছে। এবার তো সমাধানে আসি। দেওয়া আছে এল এর মান 10 মিটার, এটাকে আমরা সেন্টিমিটারে করলাম। সেন্টিমিটার কীভাবে করলাম? মিটার থেকে সেন্টিমিটারের যে সম্পর্ক 100 সেই সম্পর্ক দিয়ে গুণ করলাম, যেহেতু বড় থেকে ছোট হয়ে যাচ্ছে যে গুণ করলাম। তো রোর মান দেওয়া আছে 1.72 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, আর এ আছে 1.25 বর্গ সেন্টিমিটার, আর সমান ওয়াট। তো আমরা জানি ভেরি সিম্পল ম্যাথ, সূত্রটা বসাই দিলাম, সূত্রটা বসাই দিয়ে রাশিগুলোর মান ইনপুট করলাম। মান ইনপুট করে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের আসে 1.736 × 10⁻³ যার একক হবে ওহম। তা আশা করি শিক্ষার্থী তোমরা 2 নম্বর সমস্যাটিও বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী, এবার তোমাদের হোমওয়ার্ক। 1, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী উদাহরণসহ সংজ্ঞা লিখো, যা আমি আলোচনা করেছি। 2 হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লিখো। 3, রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বর্ণনা দাও। 4, প্রমাণ করো যে আর ইজ ইকুয়াল রো এল ডিভাইডেড এ। 5, আপেক্ষিক রোধ কাকে বলে।
একক ও প্রতীক সহ লিখো। 6 রোধের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করো। এই হলো তোমাদের হোমওয়ার্ক। সেক্ষেত্রে আমি প্রথম ক্লাসে বলেছি বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট থেকে তোমরা একটা নোট খাতা করবে সুন্দর করে। এই খাতাতে প্রত্যেকটা চ্যাপ্টারের যে আমি হোমওয়ার্কগুলো দিব সুন্দর করে তুলে ধরবে। যখন আমাদের ইনস্টিটিউট খুলবে তখন এই খাতাটা আমি জমা নিব, মূল্যায়ন করবে, এটার উপর তোমাদের মার্কস আছে। আচ্ছা, সেক্ষেত্রে আগামী ক্লাস অধ্যায় 3, যার নাম হচ্ছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র নিয়ে আগামী ক্লাসে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। তো সবাইকে আজকে ধন্যবাদ। তো এখন আমি তোমাদের কমেন্ট পড়বো, দেখি কে কি কমেন্ট করেছো, উত্তর দেওয়ার মতো আছে কিনা। আচ্ছা, হামিম হাসান একটা সুন্দর প্রশ্ন করেছে, স্যার মিটারে থাকলে কি ভুল হবে, সেন্টিমিটার কনভার্ট কি করতে হবে? আমি হাসনা, তোমার কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, সবার দৃষ্টি আকর্ষণ করে উত্তরটা দিচ্ছি আমি। তুমি ম্যাথের যে এককে নিয়ে আসবে প্রত্যেকটা রাশির ওই এককে আনতে হবে, অর্থাৎ যতগুলো ট্রাম ইউজ করবে রাশির, প্রত্যেকটা রাশির একক হইতে হবে এক এক। যদি তুমি মিটারে আনতে চাও তাহলে প্রত্যেকটা রাশিকে কনভার্ট করতে হবে মিটারে। অর্থাৎ আমি যেটা বুঝতে যাচ্ছি, আমরা যে ম্যাথটা করব, ম্যাথের যে অ্যান্সারে আসুক না কেন, আমরা প্রত্যেকটা রাশির একক একটা করব। যদি আমি সিজিএস এ করি তাহলে সিজিএস, যদি এসআই এককে করি এসআই একক, যদি এফপিএস একক করি তাহলে এফপিএ একক। আশা করি তোমার প্রশ্নটা তুমি পেরেছো। ওকে, আজকে এ পর্যন্তই প্রশ্ন ছিল, আর প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতো নাই। তো তোমরা সুন্দরভাবে বাসায় স্বাস্থ্যবিধি মেনে থেকে পড়াশোনা কন্টিনিউ করো, এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।